দহনসুধা পর্ব ১ ১৫ জন লেখিকার লেখনীতে সৃষ্ট উপন্যাস। শেহরাজ পাটোয়ারি, দ্রুতই আমাদের এই জায়গাটা ছাড়তে হবে, খবর ভালো নয়। ওরা ওঁত পেতে আছে, সম্ভবত প্রতিদ্বন্দ্বী পক্ষের লোকেরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ফিসফিস করে বক্তব্যটি কানে কানে বলেই শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে গেল জাওয়াদের। শ্বাসরুদ্ধতা সম্পূর্ণরূপে থামল না। ঠিক এই মুহূর্তের পূর্বে শেহরাজ পাটোয়ারি এতক্ষণ একটি বিশাল মঞ্চের ওপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন। দীর্ঘ আকৃতির দেহ, পরিধানে ধবধবে শুভ্র পাঞ্জাবি, কপাল বেয়ে সেদের ধারা নামছে। রাজনীতি তার ক্ষেত্র নয়, তবে নামটা এখন বেশ যশস্বী। খুলনার বাগেরহাট অঞ্চলের এমপি শাহেদ পাটোয়ারির সন্তান ডক্টর শেহরাজ পাটোয়ারি। তবে আজ পিতার অনুপস্থিতিতে শেহরাজকে জনসমাবেশে উপস্থিত হতে হয়েছে। শেহরাজ সাধারণত এই ধরনের আখড়ায় আসে না, আজ শুধু বাবার শূন্যতাটুকু পূরণ করতে দিতে আসা। আর ঠিক তখনই শেহরাজের ব্যক্তিগত সহকারী জাওয়াদ সেই অশুভ সংবাদ নিয়ে উপস্থিত। সময়কাল ২০১৮ খ্রিস্টাব্দ। পাটোয়ারি পরিবারের খ্যাতি তখন সমগ্র বাগেরহাট মহলে বিরাজমান। কিন্তু রাজনীতি এমনই এক বিষয়, এখানে প্রতিপক্ষ অবশ্যই থাকবে। পাটোয়ারিদের জন্মগত শত্রু হলো ওয়াজেদ বংশ। পৃথিবীতে এমন কিছু বিষয় আসে যার হিসেব মেলে না, এই প্রতিদ্বন্দ্বিতাও তাই। শেহরাজ এক মুহূর্ত আর দণ্ডায়মান রইল না। সংক্ষিপ্ত ২-৪টি কথা বলেই বিদায়ের ঘোষণা করলেন। মঞ্চ থেকে অবতরণ করে জনসাধারণের ভিড় অপসারণ করে যখন গাড়ির দিকে ধাবিত হচ্ছে, তখনই শ্রবণগোচর হলো বীভৎস হট্টগোলের শব্দ। মনে হলো সমাবেশের মধ্যখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। শেহরাজকে তাড়াতাড়ি করে বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে দেওয়া হলো। একটা দীর্ঘশ্বাস ত্যাগ করল সে। হয়তো আর সামান্য বিলম্বে হলেও এই অশান্তির পাকে সেও জড়িয়ে পড়ত। বিস্ময়কর কাণ্ড, শেহরাজ চলে যেতে না যেতেই জনতার ভিড়ে শুরু হলো এক এলাহি গণ্ডগোল। বিষয়টা এত দ্রুত ঘটল যে কেউ যেন কিছু অনুধাবন করতে পারল না। দেখতে দেখতেই জনসাধারণ পরস্পরের সঙ্গে হাতাহাতি শুরু করে দিল। অনেকেই ধাক্কাধাক্কির কারণে পায়ের নিচে পিষ্ট হয়ে গেল। আহত হলেন বেশ কয়েকজন। রক্তপাত শুরু হয়ে গেল। সংবাদ পেয়ে পুলিশ উপস্থিত হলো। তারা লাঠি উত্তোলন করে ধাবিত হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এক বিশাল দাঙ্গা, এই জনসমাবেশ নিমেষে যেন রণক্ষেত্রে পরিণত হলো। আহত মানুষগুলোকে তাড়াতাড়ি করে রিকশা আর ভ্যানে তোলা হচ্ছে। হাসপাতালে নিতে হবে যত শীঘ্র সম্ভব। মানুষগুলো বেদনায় আর্তনাদ করছে, আর এই দৃশ্য দেখতে দেখতে বাকিদের বুক শুকিয়ে আসছে। এদিকে এই গোলযোগের বার্তা দ্রুত পৌঁছে গেল পাটোয়ারি বাড়িতে। শাহেদ পাটোয়ারি তার সুবিশাল ক্ষেত্রের মাঝখানে বেত নির্মিত আসনে নিশ্চুপ বসে আছেন। তার মুখমণ্ডলে গভীর উদ্বেগের ছাপ। তিনি সামান্য অসুস্থ, দেহ ভালো যাচ্ছিল না। এই অসুস্থতার জন্যই আজ তিনি জনসভায় গমন করতে পারেননি। তার একমাত্র তনয় স্নেহের ধন শেহরাজ গিয়েছিল, আর ওয়াজেদ পরিবার ঠিক সেই সুযোগটাই লুটে নিল। সুবিধাবাদী মানুষ সব। আকাশে সূর্য এখন পুরো তেজ নিয়ে দীপ্ত হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন প্রকৃতির এই উষ্ণতা ভেতরের উত্তেজনারই প্রতিবিম্ব। হঠাৎই শাহেদ পাটোয়ারির সহধর্মিণী সালমা পাটোয়ারি এসে উপস্থিত হলেন। একটা বেতের আসন টেনে নিলেন স্বামীজির পাশে। চারপাশে নিরাপত্তা কর্মীরা সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছে। এই বিশাল বাড়িতেও শান্তি নেই। সালমা পাটোয়ারি শাড়ির আঁচল খুব যত্নের সঙ্গে কাঁধের ওপর তুলে নিলেন। তারপর এক মুহূর্তও বিলম্ব না করে সরাসরি প্রশ্ন নিক্ষেপ করলেন, শেহরাজ ঠিক আছে? ওর কোনো ক্ষতি হয়নি তো? শাহেদ পাটোয়ারি গগনমণ্ডলের দিকে একবার তাকালেন, তারপর স্ত্রীর দিকে প্রশান্ত চোখে তাকিয়ে শুধালেন, হ্যাঁ, কোনো চিন্তা করো না। ঝামেলা শুরু হওয়ার আগেই সে গাড়িতে উঠে পড়েছিল। ড্রাইভার জানালো সে রাস্তার মাঝপথে আছে, এই মুহূর্তে এসে পৌঁছাবে। বচনটি তিনি উচ্চারণ করলেন বটে, কিন্তু তার নিজের মনের ভয় তাতেও কমল না। তার ললাটে উদ্বেগের রেখাগুলো আরও কঠিন হয়ে উঠল যেন। মানুষটার মন বলছে কিছু একটা অমঙ্গল হবেই। এমন একটা আশঙ্কা তাকে অভ্যন্তরীণ দিক থেকে নিরন্তর কষ্ট দিচ্ছে। সমষ্টিগতভাবে একটা অস্বস্তিকর আবহাওয়া। অর্ধপ্রহর গত হতেই পাটোয়ারি বাড়ির ফটকে শেহরাজের গাড়ির বহর প্রবেশ করল। তার ব্যক্তিগত সহকারী জাওয়াদ সেই আগে নেমে গাড়ির দ্বার উন্মোচন করে দিল। শেহরাজ নামল, কোনো বিকার নেই তার চালচলনে। স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গেলেন বাবা শাহেদ পাটোয়ারির সম্মুখে। ছেলের সুস্বাস্থ্য দর্শনে শাহেদ পাটোয়ারির মন থেকে যেন একটা গাঢ় মেঘের আবরণ সরে গেল। ঘোর নাশ হলো বৈকি। শেহরাজ, শাহেদ পাটোয়ারির কণ্ঠে উদ্বেগের স্বর, এইসব অপ্রয়োজনীয় ঝঞ্ঝাটে তোমার কোনো প্রকার সমস্যা হয়নি তো? উপর মহল থেকে বারে বারে আমার কাছে ফোন আসছে কেবল তোমার খোঁজ জানার জন্য। শেহরাজ তার হাতে থাকা দৈনিক পত্রিকার পাতাগুলো হাতে তুলে নিল, পায়ের উপর পা তুলে বসল।
তার মুখাবয়বে গাম্ভীর্যের প্রলেপ শীতল স্বরে শুধালো, শেহরাজ পাটোয়ারি এ ধরনের তুচ্ছ বিষয় নিয়ে কদাচ ভীত হন না আব্বাজান। শুধুমাত্র আপনার মর্যাদার কথা বিবেচনা করে আমি পিছু হটেছি, না হইলে এহেন কাপুরুষকে স্বয়ং পরীক্ষা করে দেখতাম কে সাহস দেখায় সামনে দাঁড়াবার। শাহেদ পাটোয়ারি একটা ঢোক গিললেন। ছেলের এই কঠোর দৃঢ়তা তাকে সবসময়ই অত্যন্ত ভাবিয়ে তোলে। একমাত্র ছেলে বলে কথা, রাজনীতির প্রাঙ্গণে দাবার চালের রাজা কোন দিক দিয়ে তার পদক্ষেপ ফেলবে সেটা অনুধাবন করা বড়ই কষ্টসাধ্য। মধ্যাহ্নভোজের আয়োজন চলছিল পাটোয়ারি বাড়ির ভোজনালয়ে। এখন বেলা প্রায় ৩টে। শেহরাজের বিলম্বিত প্রত্যাবর্তনের কারণেই দুপুরের খাবার খেতে অপ্রত্যাশিতভাবে দেরি। খাওয়ার মাঝেও নানাজনের মুখে নানা আলোচনা উঠে এলো। এই ওয়াজেদ পরিবার ইদানিং বেশি বাড়াবাড়ি করছে। আজকের ঘটনা তো তাদের নিকৃষ্টতম কাজ। এর জন্য তাদের উচিত শিক্ষা দেওয়া দরকার। ওই ওয়াজেদ পরিবারে আমাদের শেহরাজ কর্তার ক্ষতির চেষ্টা করেছে। আমরা তাদের এত সহজে ছাড় দিব না। বড় কর্তা, আপনি শুধু একবার আদেশ করুন, আমরা তাদের কুরবানি করে ফেলব। এই ধরনের বহুবিধ বাক্যালাপ চলছে ভোজনালয়ে, কিন্তু শেহরাজের একটা কথারও জবাব দিলেন না। সে নিজের মতো করে মোরগ পোলাও খেতে ব্যস্ত। এদিকে শাহেদ পাটোয়ারি ছোট ভাই সোহেব পাটোয়ারি হাসপাতাল ভর্তি হওয়া আহত মানুষগুলোর সংবাদ নিতে ব্যস্ত। তাদের বর্তমান অবস্থা কেমন, পরিস্থিতি আরও অশুভ রূপ ধারণ করছে কিনা সেই তথ্যানুসন্ধান চলছে। সন্ধ্যার আধার গাঢ় হয়ে নেমেছে। দিন শেষের ফিকে রোশনাইটুকু বুঝি বিদায় নিয়েছে ধরণী থেকে। ওয়াজেদ পরিবারদের সুবিশাল বাড়ি, এদিকে বাড়ি না বলে প্রাসাদসম অট্টালিকা বলাই শ্রেয়। ২ তলা, কিন্তু প্রতি ইঞ্চি জুড়ে বিলাসিতার প্রাচুর্য। সহসা এই বিশালত্বের কর্তা ওমর ওয়াজেদ ব্যস্ত হয়ে পড়লেন। মানুষটা শাহেদ পাটোয়ারির চিরন্তন প্রতিদ্বন্দ্বী। বয়সের কাঁটা ৫০-এর ঘর পার হলেও তার মেজাজে যেন এখনো যৌবনের তীক্ষ্ণতা। কিন্তু আজ সেই তীক্ষ্ণতা ঢাকা পড়েছে এক গভীর উদ্বেগে। তিনি ড্রয়িং রুমে একটা দামি সোফায় গা এলিয়ে বসে আছেন। পাশে ৩-৪ জন অনুচর অমাত দাঁড়িয়ে, তাদের চোখে এক প্রকারের অস্থিরতা। ওমর ওয়াজেদ ঘন ঘন ডাবা ফুঁকছেন। ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠছে কক্ষের সিলিংয়ে। ওমর ওয়াজেদের বড় ছেলে শুদ্ধ ওয়াজেদ বাবার এই ভাবলেশহীন মুখটি দেখছিলেন। এক সময় কপালে আঙুল ঘষতে ঘষতে তিনি প্রশ্ন করলেন, উমেরা কোথায় মামা? পাশের অনুচরদের একজন বিনীতভাবে জবাব দিল, উমেরা মামুনি তো এখনো মেডিকেল কলেজ আছেন, তিনি এখনো ফেরেননি। উমেরা ওয়াজেদ হলো ওমর ওয়াজেদের একমাত্র মেয়ে। এই পরিবারের ওপরই বর্তেছে শেহরাজ পাটোয়ারির ওপর হামলার গুরুতর সন্দেহ। পাটোয়ারি পরিবারের ধারণা কাজটা ওয়াজেদ পরিবারই করিয়েছে, কিন্তু ওয়াজেদ পরিবারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের স্থির বিশ্বাস এই অপকর্মটি তারা করেনি, বরং পাটোয়ারি পরিবারের এক নির্দয় কৌশল ফেটেছে। মিথ্যা অপবাদ আরোপের জন্য নিজেরাই নিজেদের উপর হামলা করেছে, যেন লোকচোখে সহানুভূতি আদায় করা যায়। ডাবার নলটি নামিয়ে রেখে ওমর ওয়াজেদ হঠাৎই বলে উঠলেন, আমাদের পার্টির কোনো ছেলে এসবের সঙ্গে জড়িত নয়। এ হলো তাদেরই কুচক্র, আমাদের ফাঁসানোর জন্য, যাতে জনগণের সহানুভূতি ও সমর্থন পাওয়া যায়। শুদ্ধ সায় দিয়ে মাথা নাড়লেন। ঠিক বলেছেন আব্বাজান, এই বিষয় নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে, নয়তো কখন যে আমরা বিপদের মুখে পড়ি। আর ওই শেহরাজকে তো আমি অবশ্যই উপযুক্ত শিক্ষা দেবই। ড্রয়িং রুমের গুমট ভাব আরও ঘনীভূত হলো আলোচনায়। রাত তখন ঠিক ৮টা। ঘড়ির কাঁটা দুটো যেন স্লথ আছে এই নির্দিষ্ট সময়ে। শেহরাজ পাটোয়ারি এসে পৌঁছালেন এসপিজে হাসপাতাল প্রাঙ্গণে। হাসপাতালটি কেবল ইট কাঠের দালান নয়, এটি পাটোয়ারি পরিবারের প্রধান শাহেদ পাটোয়ারির স্বপ্নের প্রতিচ্ছবি। জনগণের কল্যাণার্থে এই প্রতিষ্ঠানটি তৈরি। অল্প ব্যয়ে এখানে সব ধরনের চিকিৎসা সেবা মেলে, তাই খুলনার মতো গুরুত্বপূর্ণ বিভাগে এর নামধাম আকাশ ছোঁয়া। এখানে সব নামজাদা ডাক্তার রয়েছে, আর স্বয়ং কার্ডিয়াক সার্জন ডক্টর শেহরাজ পাটোয়ারিও তাদের একজন। দুপুরের মিছিলে ঘটে যাওয়া দাঙ্গা হাঙ্গামায় বহু মানুষ আহত হয়েছেন। নিয়তির নির্মম পরিহাসে আহতদের স্থান হয়েছে এই এসপিজে হাসপাতালেই। তাই সবকিছু পর্যবেক্ষণ করার জন্যই শেহরাজের আগমন। তার বলিষ্ঠ দেহে আবৃত সাদা ডক্টরের অ্যাপ্রন, চোখে চিকন সাদা ফ্রেমের চশমা, গায়ের রং শ্যামলা হলেও তাতে একটা উজ্জ্বলতা রয়েছে। ক্লিন শেভ দেওয়া, হাতে একটা মেডিকেল রেজিস্টার খাতা। অর্ধেক ঘন্টা ধরে শেহরাজ প্রতিটা ওয়ার্ডে গেলেন, প্রতিটি রোগীর খবর নিলেন, চিকিৎসার খোঁজ খবর নিলেন। এরপর মনটা যেন কিসের টানে অস্থির হয়ে উঠল। তিনি ৩ তলা থেকে সিঁড়ি বেয়ে সোজা নামলেন নিচতলায়। হাসপাতালের দক্ষিণ দিকে সেই চিরন্তন গম্ভীর নিস্তব্ধতার কক্ষ, মর্গ। ঠোঁটে মাস্কটি এঁটে তিনি মর্গের ভেতর প্রবেশ করলেন। চারদিকে একবার চোখ বুলিয়ে দেখলেন। সদ্য প্রয়াত কিছু রোগীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। কিছু দূর হাঁটতেই একটি নির্দিষ্ট লাশের
সমাধানের সামনে এসে তার পা যেন স্লথ গেল। তিনি আস্তে আস্তে লাশের ওপর বিছানো সাদা চাদরটি উপরে তুললেন। ভেতরে একটা নিথর দেহ, পেটের বাম পাশে ঠিক কিডনির সাইডে একটা অপারেশনের সুদীর্ঘ দাগ। দৃশ্যটা দেখা মাত্রই শেহরাজের মুহূর্তেই মুখমণ্ডল রক্তিমাভ হয়ে উঠল। উপন্যাসটির রচয়িতা সানজিদা আক্তার মুন্নি, বৃষ্টি ইসলাম, ইসরাত জাহান জেরিন, সুরাইয়া রাফা, মিথু বুড়ি, কায়নাত খান কবিতা, অনুপ্রভা মেহরিন, সানা শেখ, মির্জা সূচনা, রাইহা জুবাইর রিপ্তি, লামিয়া রহমান মেঘলা, লামাইয়া তাসনিম, ফাতিমা ফারিয়াল, নুসরাত ফারিয়া, মরিয়ম জুথি।